নিজের স্ত্রী এবং কন্যার হত্যাকারীকে খুঁজে চলা ছাপোষা এক ইতিহাসের অধ্যাপক। 700 বছর আগে পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়া এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন সাধারণ রাজকর্মচারী। যুগ যুগ ধরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের রক্ষা করে আসা দুর্দম দুঃসাহসী নাইট টেম্পলার নামক এক প্রতিষ্ঠান এবং ইতিহাসের গর্ভে হারিয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় বইয়ের কয়েকটা পৃষ্ঠা। সেই কয়েকটা পৃষ্ঠায় নাকি পৃথিবীর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো অমোঘ রহস্য লুকিয়ে আছে। আর এই সব কিছু একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এক অদৃশ্য সুতোর টানে। কোনো এক সর্বশক্তিমান শক্তির অঙ্গুলি হেলনে ধীরে ধীরে খুলছে সেই সুতোর জল। কি খুঁজে পাবে তার পরিবারের হত্যাকারীকে, নাকি ধীরে ধীরে অজান্তে সে নিজেই জড়িয়ে পড়বে কোনো এক বৃহত্তর ষড়যন্ত্রে? কোথায় গেল পৃথিবীর সব থেকে কুখ্যাত বই কোডেক্স গিগাসের হারিয়ে যাওয়া সেই 12টা পৃষ্ঠা? জানতে হলে পড়তে হবে রণদীপ নন্দীর লেখা মাইথোলজিক্যাল আশ্রিত থ্রিলার অপারেশন কোডেক্স। কর্ণাটকের প্রান্তিক গ্রাম কার্থিয়াল, আর সেই গ্রামের শেষ প্রান্তে ফাঁকা হাইওয়ের ধারে ধু ধু করা প্রান্তরের মাঝে ছোট্ট একটা বাড়ি। সেই বাড়িকে পথ চলতি মানুষ সন্তর্পণে এড়িয়ে চলে। হাইওয়ে ধরে আসা গাড়ি যতটা সম্ভব দ্রুত গতিতে পেরিয়ে আসে জায়গাটা। রাত্রি নামলে যেন নিকষ অন্ধকার লোমশ কালো হাত বাড়িয়ে ঢেকে ফেলে সেই অভিশপ্ত বাড়ি। কিন্তু কেন? শিবা রাজার গৃহপালিত পশুরা বিভৎস মৃত্যুর কবলে পড়ছেই বা কেন? সব প্রশ্নের উত্তর পেতে শুনতে থাকো কৌশিক রায়ের কাহিনী পুরনো পাপ ভাতে বাড়ে। তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ ঘোষণা। খুব তাড়াতাড়ি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে 3টে রুদ্ধশ্বাস থ্রিলার বই, রহস্য ত্রিবেণী 2। প্রথম বই অপারেশন কোডেক্স, কোডেক্স গিগাস, শয়তানের বাইবেল। সহস্রাব্দের জ্ঞান লিপিবদ্ধ হলো এক রাতে। কিভাবে সম্ভব? কথিত আছে এই কাজ নাকি স্বয়ং শয়তানের। কিন্তু শুধুই কি অবান্তর মিথ, নাকি লুকিয়ে আছে কোনো অপার রহস্য? এমন রহস্য যা বদলে দিতে পারে ব্রহ্মাণ্ডের প্রচলিত ধ্যান ধারণা। এমন বিজ্ঞান যার খোঁজ পেতে মানব জাতিকে অপেক্ষা করতে হবে আরও কয়েকশো বছর। এক মহাপণ্ডিত বিগত 700 বছর ধরে খুঁজে চলেছেন কিছু এই পৃথিবীরই বুকে, কিন্তু সেটা কি? থ্রিলারল্যান্ডের কর্ণধার, গোধূলির চিঠি, নীল নরক, জয়া বা তুহু মমর মতো জনপ্রিয় কাহিনীর লেখক রণদীপ নন্দীর লেখা অপারেশন কোডেক্স। দ্বিতীয় বই বোধিবীক্ষণ। আচ্ছা, আমরা সবাই কি পাগল? পাগলামি মাপার মানদণ্ডটাই বা কি? প্রশ্ন উত্তর পরীক্ষার তুলায় মাপা হচ্ছে স্রেফ মেধা। বিজ্ঞানও আটকে সূত্র, ফর্মুলা, প্যাটার্নের গণ্ডিতে। আর না, বিজ্ঞান মেধার তথাকথিত ধ্যান ধারণার মূলে কুঠারাঘাত করতে উদ্যত এক বিজ্ঞানী, বৈজ্ঞানিকদের এক গুপ্ত সংগঠন, ডেথ ট্র্যাপ, আর এক গভীর ষড়যন্ত্র। প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা কল্পবিজ্ঞানে মোড়া এক অত্যাশ্চর্য রোমাঞ্চকর অভিযান, বোধিবীক্ষণ। তৃতীয় এবং অন্তিম বই হন্ডুরাসে হাহাকার। ক্রিস্টোফার কলম্বাস ভাগ্যের ফেরে আবিষ্কার করে ফেললেন আমেরিকা। তারপর 1502 সালে পৌঁছালেন এক নতুন দেশে, হন্ডুরাস। হন্ডুরাসের উপকথায় উল্লেখ আছে এক হারানো শহরের।
তা কি আদৌ সত্যি? বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী কৃত্রিমভাবে আবিষ্কার করলেন ওয়েল ইটিং ব্যাকটেরিয়া। চিকিৎসা বিজ্ঞানে নেমে এলো এক অদৃশ্য অন্ধকার। 31 অক্টোবর 1984 এক গুপ্ত হত্যা। খুন হলেন ভারতের প্রধানমন্ত্রী। কৌশিক রায়ের লেখা থ্রিলার ঘরানার সমস্ত ধ্যান ধারণা বদলে দেওয়া উপন্যাস হন্ডুরাসে হাহাকার। বইগুলোর প্রি বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 3টে বই একসাথে প্রি বুক করলে পেয়ে যাবেন আকর্ষণীয় 22% ছাড়। এছাড়া থাকছে লেখকের স্বাক্ষর। প্রি বুকিং লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে রণদীপ, অন্যান্য চরিত্রে দিগন্তিকা, ম্যাক্স, স্মিতা এবং আমি অনুভব। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে আমি অনুভব। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। শুনতে থাকো কৌশিক রায়ের কলমে পুরনো পাপ ভাতে বাড়ে। উত্তর কর্ণাটকের ছোট্ট একটা গ্রাম কার্থিয়াল। চারিদিকে ধু ধু খোলা মাঠ। জলের অভাবে চাষের ফলন খুব একটা ভালো হয় না। বছরের বেশিরভাগ সময়টাই চাষের জমিগুলো খাঁ খাঁ করতে থাকে। গ্রীষ্মকালে ধরিত্রীর বুক চিরে তীব্র দাবদাহ মাঝে মাঝেই দূরের দৃশ্যগুলোকে কেমন যেন কাঁপিয়ে দিতে থাকে। বর্ষা এখানে আসে মন মর্জি মতো। কোনো বছর বন্যা তো কোনো বছর খরা। ওই মাঝের কয়েকটা মাসই চাষবাস করে এখানকার লোকেরা। ধান, সবজি যে যেমন পারে। দূর দূরান্ত পর্যন্ত ধু ধু করতে থাকা জমিগুলোর মধ্যে ঘর বাড়ি তেমন দেখাই যায় না। ঘর বাড়িগুলো শুরু হয় বেশ কয়েক কিলোমিটার পর থেকে। মাঝখান দিয়ে একটা পাকা রাস্তা ধরে মাঝে মাঝে কিছু গাড়ি চলে যায় নিজের গতিতে। সব সাধারণ আর ছা প্রসাদের মধ্যে একখানা বিদঘুটে বাড়ি একেবারে বড় রাস্তা থেকে হাত 50 দূরে জমির মধ্যে। বাড়িখানাও যেন ঠিক ততোধিক বিচ্ছিরি। ঠিক যেন শুষ্ক জমিগুলোর অভিশাপ বাড়িটাতেও ভর করেছে। একতলা ইটের গাঁথনিগুলো দাঁত বের করে রয়েছে। বাড়িটার ছাদ নেই, অ্যাসবেস্টাসই ভরসা। যদিও তাতেও কয়েক জায়গায় পলিথিনের তাপ্পি মারা। তাপ্পি মানে ওই নীল লাল প্লাস্টিকগুলোর চারপাশে ইট চাপা দিয়ে রাখা। পলিথিনগুলো দীর্ঘ রোদ বর্ষায় রং উঠে এখন বেশ ঘোলাটে। বাড়ির চারপাশে বুনো ঝোপের বেড়া। সে বেড়া বাড়ির লোকেরা দিয়েছিল নাকি প্রকৃতি নিজের ইচ্ছায় তুলে দিয়েছে তা বোঝা বেশ দুষ্কর। বুনো ঝোপেদের পাতা প্রায় নেই বললেই চলে। ন্যাড়া মাথায় ওরা দাঁড়িয়ে থাকে কোনো অশনি সংকেতের অপেক্ষায়। মাঝে মাঝে কিছু কচি পাতা কোনো কাণ্ডের আনাচে কানাচে মাথা চারা দিয়ে উঠলেই সে নিজেই যেন দুদিনে শুকিয়ে যায়। ঠিক যেন কারোর অভিশাপে বাড়িটা কোনো ক্রমে ধুঁকতে ধুঁকতে বেঁচে আছে। সন্ধে নামতেই চারপাশ কেমন চুপ করে যায়। দূর দূরান্ত পর্যন্ত অন্ধকারে যেন জমাট বেঁধে অদৃশ্য অবয়ব নিয়ে দাঁড়িয়ে থাকে। বড় রাস্তার উপরে কতগুলো ল্যাম্পপোস্টের ক্ষীণ হলদে আলো দেখা যায়। প্রত্যন্ত গ্রামটায় বিদ্যুৎ পৌঁছালেও দিনের বেশিরভাগ সময়ই তা থাকে না। ওই সকালের দিকে 2 ঘন্টা আর সন্ধ্যাবেলা ঘন্টাখানেক। এখনো ভোরের আলো ফোটেনি। আকাশের গায়ে সাদা ছোপ ছোপ সবে ধরেছে। কাক ডাকা ভোরে বাড়ির কর্তি নিভেদা বাইরে এসে উঠানের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। যদিও আজকাল এই বাড়িতে আর কাকও বসে না। সকাল থেকে বাড়ির ঝাড়া পোছা গোবর লেপা এই সব নিয়েই নিভেদার দিন শুরু হয়। অবশ্য এখন সে কিছুটা চিন্তায় হারিয়ে যায়। কতদিন আর সে গোবর লেপতে পারবে কে জানে। কোনো ক্রমে একটা মাত্র গরু বেঁচে, সেটাও বেশ শীর্ণ। গরুটার শীর্ণতার কারণ কি শুধুই খাদ্যের অভাব নাকি
কারো নজর পড়েছে। নিবেদা প্রত্যেক দিন সকালে একটা চাপা ভয় নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায়। তারপর বাড়ির সামনের উঠানে জীবিত গরুটাকে দেখে একটা বুক ভরা শ্বাস নেয়। যাক, আজকের দিনটাও তাহলে কেটে গেল। আসলে এর আগে তো 3 বার হলো। ঘটনাটা প্রথম যেদিন ঘটেছিল সেদিন নিবেদা বেশ ভয় পেয়েছিল। বাড়ির মুরগি আর গরুগুলোর ডাকে তাদের ঘুম ভেঙেছিল। গরুগুলো যেন পাগলের মতো চিৎকার করছিল। বাইরে এসে ঘুম চোখে দাঁড়াতেই তার মাথা ঘুরে গিয়েছিল। উঠানের উপর চোখ উল্টে জিভ বের করে একটা গরু পড়ে আছে। গরুটার নাক দিয়ে রক্ত বেরিয়ে উঠানের বেশ কিছুটা ভিজিয়ে দিয়েছিল। নিস্তেজ শরীরটার একদিকে 4টে পা এলিয়ে পড়েছিল আর লেজটা পিছনের 2 পায়ের ফাঁকে। দেখলেই বোঝা যায় মারা যাওয়ার আগে অনেকটা সময় ধরে গরুটা ছটফটিয়েছে। বাকি 3টে গরু তখন মরা গরুটার চারপাশে লাফাচ্ছিল আর জোরে জোরে ডেকে চলেছিল। মুরগিগুলো পাগলের মতো ডানা ঝাপটাচ্ছিল। দিনটা আজও তার মনে পড়ে। তার মেয়ের জন্মদিন ছিল যে। তার পরের 2 বছরে আরও 2টো গরু একইভাবে মারা গেল। এই ঘটনার কিছুদিনের মধ্যেই মুরগিগুলো প্রথমে ডিম পাড়া বন্ধ করে দিল। তারপর 1 বছরের মধ্যে দেখতে দেখতে তাদের 15টা মুরগিও মারা গেল। শেষের দিকে মুরগিগুলোর মৃত্যুও সুখের হয়নি। প্রথমে তাদের গা থেকে পালকগুলো খসে পড়েছিল, তারপর তাদের নগ্ন চামড়াগুলো রক্তাভ হয়ে উঠেছিল। দেখলে মনে হতো যেন মুরগিগুলোর রক্ত চুইয়ে চুইয়ে দেহের বাইরে চলে আসছে। নিবেদা বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। সারা দিন মুরগিগুলোকে একটা খাঁচায় রেখে তার উপর ভেজা চটের বস্তা চাপা দিয়ে রাখত। মুরগিগুলোও যেন তাদের শেষ প্রহর গুনছিল। শেষের দিকে তারা আর সকালে ডাকত না। ধীরে ধীরে তাদের বাড়ির কুয়োটা থেকেও পচা জল আর গন্ধময় পাঁ করতে শুরু করলো। খাওয়ার জলের শেষ সম্বলটুকুও যেতে বসেছিল। তখন থেকেই প্রায় 5 কিলোমিটার হেঁটে জল নিয়ে আসে তারা। সারাদিনে কোনো মতে 1 কলসি জলেই সবার চলে যায়। তাদের 5 বছরের ছেলে কীর্তি যদিও এসবের কিছুই খেয়াল করে না। ছেলেটা বড় অদ্ভুত, সবসময় যেন নিজের মনেই হাসছে, খেলছে, কথা বলছে, আপন ভোলা। তবে সন্ধ্যা নামলেই নিবেদা কীর্তিকে নিজের ঘরের মধ্যে টেনে নেয়। সন্ধ্যাটা নামলে নিবেদার ঘরের বাইরে আসতেই ভয় লাগে। চারিদিক এতটাই অন্ধকার হয়ে যায় যে নিজের হাত পাও দেখা যায় না। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যেতেই নিবেদা একটা হ্যারিকেন ধরায়, কিন্তু তাতে যেন অন্ধকার আরও জমাট বেঁধে বাড়িটাকে ঘিরে ধরে। রাস্তার পাশ দিয়ে যেতে গিয়ে অনেকেই বলে, দূর থেকে বাড়িটাকে রাতের বেলা দেখে মনে হয় যেন আকাশ থেকে বিশাল 2টো লোমশ হাত বাড়িটাকে ঘিরে ধরেছে। রাতের পর গাড়ির চালকেরা ওই রাস্তা এড়িয়ে চলে, আর যেতে হলেও দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। ভয়ে কেউ ঘাড় ঘুরিয়ে রাস্তার পাশের বাড়িটাকে দেখে না। কে জানে কখন কি দেখে ফেলে। বাড়ির কর্তা শিবারাজাও দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে। বর্ষাকালটা সে চাষবাস করত আর বাকি সময়টা শহরে যেত দৈনিক মজুরের কাজ করতে। সপ্তাহান্তে ফিরত সে বাড়ি। কিন্তু এ বছর তার শরীর এতটাই ভেঙে গেছে যে একটু হাঁটলেই হাঁফিয়ে ওঠে। তাই শহরে আর যাওয়া হয়ে ওঠেনি। এমনিতেই জমিগুলো খুব উর্বর নয়। গত 3 বছর ধরে শিবারাজার জমির ফলনও কমেছে। তার উপর তো এখন একটা মাত্র গরু বাকি। তবে আজকাল গুজব শোনা যায় যে ধীরে ধীরে একই অবস্থা চারপাশের আরও চাষের জমিতেও শুরু হয়েছে। বাড়িগুলো কারুরই পাশাপাশি না হলেও বিকেলের দিকে রাস্তার ধারের বটগাছের নিচে গল্পের আসর বসে।
আর সেখান থেকেই জানা যায় কারোর জমিতে ধান হয়েছে, কিন্তু সে ধানের শীষ নাকি চালবিহীন, খোসার ভেতরটা ফাঁকা। অনেকের বাগানের ফলন্ত ফুল গাছগুলো নাকি ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে, গাছগুলো ঝিমিয়ে পড়ছে। এই তো গত সপ্তাহে সঞ্জীবের বাড়ির হাঁসগুলোর পালক ঝরে গেছে। এরপরই কি হবে সেটা শিবারাজা ভালো করেই জানে, কিন্তু কী বার করার আছে। কাশির বাড়ির গরু দুটোও একইভাবে মারা গেল, চোখ দুটো উল্টে, জিভটা বাইরে বের করা, নাক দিয়ে রক্ত পুরো উঠানটায় ছড়িয়ে পড়েছিল। সবাই মিলে গ্রামের বাইরে একটা চামুণ্ডা মাতার যে মন্দির আছে সেখানে পুজো দিয়েছে, বেশ কয়েকবার যজ্ঞও করা হয়েছে। অজানা আতঙ্কটা গ্রামের আনাচ কানাচ হয়ে মনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সেসব কথা কেউ মুখে স্বীকার করতে চায় না ঠিকই, কিন্তু মনের মধ্যে সবারই একটা চাপা ভয় যেন জাপটে ধরেছে। এসব নিয়ে কথা বলতে গেলে যদি তার উপরে অদৃশ্য কালো ছায়া তার ডানা ছড়িয়ে আছড়ে পড়ে, তার থেকে চুপ থাকাই ভালো। গ্রামের বাইরে সবার স্নানের জন্য একটা পুকুর কাটা হয়েছিল, গত কয়েকদিন হলো সেটাও কালো পাঁকে ভরে গেছে, দুর্গন্ধে তার কাছেই যাওয়া যায় না। মাছগুলো মরে ভেসে উঠেছিল, চোখগুলো উল্টে গেছে ফ্যাকাশে। অনেকেই ভেবেছিল মরা মাছগুলো বোধহয় কিছুদিনের জন্য তাদের খাদ্যাভাব কাটাবে, কিন্তু হাতে নিতেই সেই মাছ ফেলে দিতে হয়েছিল। কেউ যেন মাছের শরীর থেকে সবটুকু রক্ত চুষে খেয়ে নিয়েছে, শুধু চামড়াটুকুই অবশিষ্ট রয়ে গেছে। আর 5 দিনের মতোই ভয়ে ভয়ে নিভেদা সকালবেলা বাড়ির বাইরে এসে দাঁড়ায়। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। শেষ গরুটাও একইভাবে। নিভেদা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর মুখের ওপর আঁচল চাপা দিয়ে গোঙাতে থাকে। গরুটার উল্টে যাওয়া ঘোলাটে চোখ দুটোর দিকে তাকালেই কেমন যেন মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারা যাওয়ার আগে গরুটা তার শেষ ছটফটানির সময়ে নিজের শেষ সম্বলটুকু রেখে গেছে। মুখের উপরে আঁচল চাপা দিয়ে নিভেদা ছলো ছলো চোখে এগিয়ে যায়। আজকের দিনটাই শেষ গোবর লেপতে পারবে সে, কাল থেকে শুধু জলই ভরসা। আজকেও তাদের মেয়ের জন্মদিন। সব খারাপ ঘটনাগুলো কি এই দিনেই ঘটতে হয়? তাড়াতাড়ি গলা উঁচিয়ে সে ডেকে ওঠে, তুমি তাড়াতাড়ি এসো, আমাদের শেষ গরুটাও যে মরেছে। এখন কোনো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে, কোনো একটা ব্যবস্থা করতেই হবে। দুর্বল শিবারাজা কোনো মতে বাইরে এসে দাঁড়ায়। উঠানে এসে দাঁড়াতেই তার চোখের ঘুম উড়ে যায়। তারপর কিছুক্ষণ সে শূন্য দৃষ্টিতে গরুটার দিকে তাকিয়ে থাকে। গরুটার নাক থেকে চাপ চাপ রক্ত পুরো উঠানটায় ছড়িয়ে গেছে, কালচে গোলাপি জিভটা উল্টে বেরিয়ে এসেছে। সে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে একটা কোদাল আর দড়ি নিয়ে বাইরে আসে। গরুটার পেছনের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে মাঠের দিকে হাঁটা শুরু করে। ওদিকেই কোথাও একটা পুঁতে দেবে সে। আকাশের গায়ে সবে সকালের হালকা আলো জেগেছে, অন্ধকার ভাবটা পুরোটা কাটেনি তখন। তার মধ্যেই শিবারাজা মরা গরুটাকে টেনে নিয়ে চলে। সূর্য ওঠার আগেই কাজটা শেষ করতে হবে, কিন্তু কিছুটা যেতেই তার মনে হতে লাগলো গরুটা যেন ভারী হতে শুরু করেছে। এরকম শীর্ণ একটা গরুর যে এত ওজন হতে পারে শিবারাজার ভেবেই অবাক লাগে। তাও সে কাঁধের ওপরের কাছিটাকে শক্ত করে ধরে টেনে টেনে হাঁটতে থাকে। অসমর্থ শরীরে বারবার হাঁপ ধরে যাচ্ছিল, তাই আর বেশি দূর না গিয়ে
বাড়ির থেকে হাত শয়েক দূরে পৌঁছেই থেমে যায়। মাটিতে বসে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিতে থাকে। পেছন ঘুরে গরুটার দিকে তাকাতেই সে ভয়ে আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে আসে। যতটা সে গরুটাকে টানতে টানতে এনেছে, পুরো রাস্তাটায় রক্তের ঘষ্টে আসার দাগ। সে দাগ হালকা বা ছাড়া ছাড়া নয়, বরং যেন তীব্র গতিতে গল গল করে বের হওয়া রক্তের স্রোত। মারা যাওয়ার পর একটা পশুর নাক দিয়ে কি এত রক্ত বেরোনো সম্ভব? শিবারাজ আর দেরি করে না, দ্রুত হাতে গর্ত খুঁড়তে শুরু করে। তাদের গ্রামে নিশ্চয়ই কোনো ডাইনির প্রকোপ হয়েছে, তা না হলে এসব সে আর ভাবতেও পারে না। সারা গা ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়লেও সে থামে না, কোদাল চালাতে থাকে। বেশ ফুট 3 গভীর গর্ত খোঁড়ার পর সে থামে। ততক্ষণে অন্ধকার অনেকটাই কেটে গেছে। সূর্য পূব আকাশে সবে দেখা দেবে করছে। দড়িটা ধরে গর্তের মধ্যে টেনে এনে গরুটাকে ফেলতেই সে আরও একবার আঁতকে ওঠে। কিছুক্ষণ আগে আধো অন্ধকারে যে রক্তের দাগ সে মাটির ওপরে দেখেছিল, এতক্ষণে সে তার আসল রং বুঝতে পারে। তার রং গাঢ় কালো। কোনো পশুর রক্ত কি এরকম কালো হতে পারে? গরুটাকে মাটি চাপা দিয়ে দ্রুত পায়ে শিবারাজা বাড়িতে ফিরে আসে। দু চোখে যেন ভয়ে ছুটে বেড়াচ্ছে তার, আর মনের মধ্যে অশনি সংকেত। বাড়ি ঢুকতেই সে পাগলের মতো চেঁচিয়ে ওঠে, তাড়াতাড়ি পুটলি বাঁধ, এ গ্রামে আর না, শহরে আজকেই চলে যাব। এখানে থাকলে কেউ বাঁচব না আমরা। শুকনো চোখে নিভেদা বাইরে এসে দাঁড়ায়। সে কি? আমরা যাবোটা কোথায়? শহরে গিয়ে রাস্তায় থাকবো তাও ভালো, কিন্তু এখানে না। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, পাগল হয়ে গেছি। এখানে থাকলে আমি মারা যাব। কোনো কথা না। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এখানে আর না এখানে। এই জমি কটা একটু ধান হয় বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তোমার শরীরটাও দুর্বল। এই অবস্থায় শহরে গিয়ে তুমি কাজ করতে পারবে না। শোনো, তুমি শান্ত হও, এরকম পাগলামো করো না। শিবারাজা যেন আরও ক্ষেপে ওঠে। সে জানালার পাশে দাঁড়িয়ে থাকা আয়নাটা টেনে ধরে বউয়ের সামনে ধরে। এই, তুই কি দেখতে পাচ্ছিস না? তোর চোখে নিচে কালচে দাগ পড়ে যাচ্ছে। তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস। এ গ্রামে ডাইনির অভিশাপ লেগেছে। এখানে আর নয় এখানে। নিভেদা আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। সত্যি তার চোখের নিচটা অনেকটা কালো হয়েছে। সত্যি সে খেয়াল করেনি, কিন্তু সে আরও একটু এগিয়ে আসে। গলার বাঁদিকে লালচে কিসের যেন দাগ, যেন কারোর দাঁতের দাগ। সে হাত দিয়ে সেই দাগ ঝেড়ে ফেলতে চায়, কিন্তু সব কিছু কি আর চাইলেই ঝেড়ে ফেলা যায়? নিভেদাও আর দেরি করে না, তাড়াতাড়ি হাত লাগায়। ঘণ্টাখানেকের মধ্যেই শিবারাজা আর তার পরিবার মিলে বড় রাস্তার ধারে চলে আসে। সারাদিনে মাত্র 2টো বাস যাওয়া আসা করে। সকালের প্রথম বাসটা চলে গেছে, পরের বাস দুপুর 1:30টায়। নিভেদা মাথার শাড়ির আঁচল রেখে রোদের হাত থেকে নিজেকে বাঁচাতে চায়। শিবারাজার আতঙ্কগ্রস্ত চোখ দুটো বারবার রাস্তার দিকে তাকাতে থাকে, আর তারপর ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা যেন এগোতেই চায় না। কীর্তি যদিও কিছুটা এদিকে ওদিকে ঘুরে ঘুরে অদৃশ্য কারোর সাথে যেন খেলে বেড়াচ্ছে, আর নিজের মনেই কথা বলে বেড়াচ্ছে। শিবারাজা নিভেদা মাঝে মাঝেই কীর্তির দিকে দেখে, আর তারপরে নিজেদের মধ্যেই দৃষ্টি বিনিময় করে, যেন নিজেদের আতঙ্ক একে অন্যের সাথে ভাগ করে নিচ্ছে।
প্রায় 2টোর দিকে রাস্তার ওপরে অনেকটা দূরে বাসটা দেখা যায়। শিবারাজা তল্পি তল্পাগুলো গুটিয়ে তৈরি হতে থাকে। বাসটা এসে একটা জোরে ব্রেক কষে থেমে যায়। নিভেদা কীর্তির হাতটা ধরে নেয়। বাসে বসার জায়গা যদিও নেই, জিনিসপত্রগুলো কোনো রকমে বাসের ছাদে তুলে দিয়ে সবাই ভেতরে গিয়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকে। বাসটা একটা ক্যাঁচখোঁচ আওয়াজ তুলে চলতে শুরু করে। এতক্ষণে শিবারাজা যেন একটু স্বস্তির শ্বাস নিল, কিন্তু সে স্বস্তি বোধহয় বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েকশো মিটার এগোতেই হঠাৎ করে টায়ারটা ফেটে বাসটা কাত হয়ে পড়ল। বাসের ড্রাইভার আর কন্ডাক্টর দুজনেরই মাথায় হাত। একটা অতিরিক্ত টায়ার সঙ্গে আছে বটে, কিন্তু যন্ত্রপাতি যে কিছুই নেই, আর গ্রামে কোনো গ্যারেজও নেই। উপায় একটাই, ফিরতি রাস্তায় সন্ধ্যের বাস কখন ফিরবে তার অপেক্ষা করা। বাসের যাত্রীরা চালক আর কন্ডাক্টরের ওপর রেগে গেলেও কারোর কিছু করার নেই। নিভেদা আস্তে আস্তে তার স্বামীর কানে কানে বলল, কি গো, বলছে আজ আর গিয়ে কাজ নেই, বাস ছাড়তে ছাড়তে সেই সন্ধেবেলা, আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, এত রাতে নতুন জায়গায়। শিবারাজা ভেবে দেখল ঠিক কথা। আর কোনো কথা না বলে সে বাস থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিল। রাস্তার পাশেই সঞ্জীবের সাথে দেখা। সঞ্জীবকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। শিবারাজা, আমার সব হাঁসগুলো আজ সকালে মারা গেছে। ওই যে 3 বছর আগে তোমার মুরগিগুলোর যেমন হয়েছিল, গায়ে একটাও পালক নেই, শুধু চামড়াটাই ছিল, ঠিক সেরকম। আজ সকাল থেকে আবার আমার গরুটার দুধও কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে, আর রংটাও কালো হয়ে গেছে। শিবারাজা কি বলবে আর বুঝতে পারে না। সে শূন্য চোখে একবার দেখে বাড়ির পথ ধরে। গ্রামে আর থাকবো না, কাল সকালেই সবাইকে নিয়ে শহরে চলে যাবো ভাবছি। তুমি কি করবে? এক বছর ঘুরতে যায়, শিবারাজা আর নিভেদা এই গ্রামের বাড়ি ছেড়ে যেতে পারেনি। এই গ্রাম থেকে বের হওয়ার অধিকারটাই যেন কেউ কেড়ে নিয়েছে তাদের থেকে। গত বছরে সঞ্জীব সকালের বাসে শহরে যাবে ভেবেছিল, কিন্তু বাসে চড়তেই সেটা একটা গাছের গায়ে ধাক্কা মেরে বিগড়ে যায়। তারপর মুথাইয়া যেদিন ভেবেছিল গ্রাম থেকে চলে যাবে, সেদিন বাসে উঠতেই বাসের ইঞ্জিনটাই বিগড়ে গেল। ধীরে ধীরে গুজব রটে গেল, করদেহাল গ্রামে থামলেই বাস বিগড়ে যায়। আজকাল তাই আর কোনো বাসও দাঁড়ায় না। গ্রামের চারিদিকে গাছগুলো শুকিয়ে এসেছে, মাঠের ঘাসগুলো মরে শুকিয়ে মাটির থেকে উপড়ে গেছে, মাঠগুলো ধুলোয় ধুলোময় হয়ে থাকে। এখানে যেন সবাই ধুঁকতে ধুঁকতে দিন গুনে যাচ্ছে। গ্রামের প্রত্যেকেই বোধহয় মাথা নত করে তাদের মৃত্যুর দিন গুনছে। এখান থেকে আর তাদের মুক্তি নেই, পালাবার পথ নেই। প্রত্যেক দিন বিকেলে গ্রামের বটতলায় সভা বসে। গ্রামের প্রাচীন থেকে নবীন সবাই যোগ দেয়, আলোচনা করে কোন পাপের ফল হিসাবে তাদের এই যন্ত্রণাময় মৃত্যু। কিন্তু অনেক ভেবেও কেউ কোনো উত্তর পায়নি। যদিও এর মধ্যেই বেশ কিছু গুণিন ওঝা সব কিছুই হয়েছে, মা চামুণ্ডার পুজোও হয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি। এক বাঙালি গুণিন এসেছিলেন, তার খোঁজ অবশ্য পাওয়া গিয়েছিল একজন বাস ড্রাইভারের থেকে, সেই ব্যবস্থা করে দিয়েছিল। গুণিন এসে চামুণ্ডা মাতার মন্দিরের সামনে পুজো শুরুর আগে গ্রামের এক ছোট্ট মেয়েকে কুমারী রূপে পূজা করে যজ্ঞ শুরু করেছিলেন। সব ঠিকই চলছিল। গ্রামের লোকেরা যজ্ঞকুণ্ডের চারদিকে ভিড় জমিয়ে আসার আলো দেখছিল। গুণিন বলেছিল ওই মহাশান্তি যজ্ঞ সম্পূর্ণ হলে সব বিপদ কেটে যাবে, কিন্তু চাইলেই কি আর সব বিপদ এত সহজে কাটে?
সেদিনের কথা মনে করলে গ্রামের লোকেরা আজও শিউরে ওঠে। যত সময় এগোচ্ছিল চারপাশের গাছগুলো তত আন্দোলিত হচ্ছিল। আকাশে কালো মেঘেরা ফনা তুলে ধেয়ে এসে চারিদিকে অন্ধকার করে দিয়েছিল। দুপুর বেলাতেও মনে হচ্ছিল যেন সন্ধে হয়ে সূর্য অস্ত গেছে। মাতাল হাওয়ায় ধুলো আর পাতা উঠতে উঠতে যেন ওপরের দিকে উঠে যাচ্ছিল। হাওয়ার এতই প্রাবল্য যে যজ্ঞ সামগ্রী, ফুল, পাতা সব বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল চারপাশে। ধাতব ঘটিগুলো কানে তালা লাগানো শব্দ করে সিঁড়ির ওপর দিয়ে গড়িয়ে নিচে পড়ছিল। এমনই সময় যজ্ঞের থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ উড়ে এসে গুনিনের ডান চোখে গিয়ে পড়ে। গুনিন চোখ চেপে তীব্র স্বরে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে চোখে জল দেওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। গুনিন তার ডান চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছে। গুনিনের যজ্ঞও আর সম্পূর্ণ হয়নি। গ্রাম ছাড়ার আগে গুনিন শুধু বলে যায়, মা নিজেই চান না তার পূজা সম্পূর্ণ হোক। মায়ের মূর্তিটা ভালো করে দেখো। মায়ের মুখমণ্ডল সামান্য বাম দিকে ঘুরে গেছে। কোনো অশুভ শক্তির থেকে বাঁচানোর ক্ষমতা আমার আছে, কিন্তু যেখানে মা নিজেই কুপিতা হয়ে সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে আমি কি আর করতে পারি বলো? নিশ্চয়ই আমার এমন কোনো পুণ্য ছিল যাতে মা আমাকে প্রাণে মারেনি। তোমাদের বাঁচার পথ মাই জানেন, কিন্তু তিনি তোমাদের রক্ষা করতে চান না। গুনিন গ্রামের সীমানা ছাড়াতেই আবার সব মেঘ কেটে যায়, যেন কিছুই হয়নি। তারপর থেকে যে ওঝাই এসে পুজো করে তারই গলা দিয়ে রক্ত ওঠে, সে মারা যায়, আর না হলে তার পরিবারের কেউ মারা যান। এইসব দেখে আজকাল আর কোনো গুনিনও এই গ্রামের ত্রিসীমানায় পা রাখে না। এমনি গন্তব্যে যাওয়ার পথে গ্রামটা পড়লেও তারা ঘুর পথে গন্তব্যে যেতে রাজি আছে, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে কখনো না। এই 1 বছরে শিবারাজার স্বাস্থ্য আরও ভেঙেছে। সে যেন বিছানার সাথে মিশে গেছে। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। প্রত্যেক দিন দুপুরে নিভেদা কোনো রকমে ভেজা গামছা দিয়ে তার গা মুছিয়ে দেয়। জলের অভাবটাও বেড়েছে। সারা গ্রামের বেশিরভাগ কুয়োর জল নোংরা হয়ে গেছে। অল্প কিছু বাড়িতে কুয়োর জল আর পুকুরের জল ভালো আছে, কিন্তু সে জল উঠতেই চায় না। যত দড়ি দিয়ে বালতি নামানো হয় ততই যেন কোনো অদৃশ্য শক্তি সেই জল টেনে আরও নিচে নামিয়ে নিয়ে যায়। একমাত্র সেই বাড়ির বাচ্চা মেয়েটি দড়িতে হাত রাখলেই কেমন করে যেন বালতিতে জল ভরে উপচে পড়ে। আজ সকাল থেকে নিভেদার শরীরটাও ভালো নেই। না, রোগবালাই কিছু নেই তার, শুধু বড় ক্লান্ত লাগে। চোখ দুটো যেন একদম কোটরে ঢুকে গেছে, আর হাত পাগুলো কঙ্কাল সার। আজ রাত পোহালেই আবার তাদের মেয়ের জন্মদিন ভেবেই বুকটা কেঁপে ওঠে নিভেদার। এবার কে? আজকের রাতটা কেটে গেলে হয়তো মনে মনে কিছুটা শান্তি পাবে নিভেদা, কিন্তু সেটা যে কতদিনের জন্য তা সে নিজেও জানে না। রাত্রি তখন 3টে বাজে। অভাবের সংসারে কাজ চালানোর জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেছিল শিবারাজা। সেটার বোতামের লেখাগুলো অনেক আগেই মুছে গিয়েছিল। গত কয়েক বছরে স্ক্রিনের আলোও আর জ্বলে না। ওই ফোন এলে যেটুকু শব্দ হয় ওইটুকুতেই কাজ চলে যায় কোনো রকমে। সেদিন রাতেও মোবাইলে একটা মৃদু কম্পনে নিভেদার ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে একটু অবাকই হয়, এত রাত্রে তো কেউ ফোন করে না। স্ক্রিনে একটা হলদে আলো জ্বলতে শুরু করেছে, যদিও লেখা কিছুই পড়া যাচ্ছে না, কিন্তু
পুরো স্ক্রিনটা জুড়ে কেমন যেন কালো কালো বিন্দু বিন্দু ছড়িয়ে আছে। নিবেদা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কানে দেয়। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে কেমন যেন ঘষা ঘষা একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। মা, মা, আমি ফিরে এসেছি। তুমি আমার সাথে যাবে না? নিবেদা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। দুর্বল সিগন্যালের জন্য কথাগুলো অস্পষ্ট হলেও গলাটা তার চেনা, বহু চেনা। এই কণ্ঠস্বর শোনার জন্য তার কান শেষ 4 বছর ধরে অপেক্ষা করে আছে। নিবেদা নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। কে কে কথা বলছো? ওপাশ থেকে আবার ভাষা ভাষা স্বরটা ভেসে আসে। আমাকে নিয়ে চলো না মা, এখানে খুব অন্ধকার। নিবেদা পাগলের মতো শিবারাজাকে ঝাঁকাতে থাকে। কি গো তুমি তাড়াতাড়ি ওঠো। আমাদের তিতির ফোন করেছে। ও না কোথায় একটা আটকে আছে গো। কি গো, তুমি ওঠো না। শিবারাজা ঘুম চোখে তার অসমর্থ শরীর নিয়ে উঠে বসে। কি হয়েছে? নিবেদা ফোনটা এগিয়ে দেয়। আমাদের তিতির ফোন করেছে। শিবারাজার ঘুমটা কেটে আসে। তুমি কি পাগল হলে নাকি? তিতির তো 4 বছর আগেই হারিয়ে গেছে। এত বছর পর কি করে ফিরবে ও? নিবেদা আরো নাছোড়বান্দা হয়ে ওঠে। তার গলা কেঁপে যায়। তুমি ওকে ফিরিয়ে আনো না। সে ফোনটা এগিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ফোনের আলো জ্বলা বন্ধ হয়েছে, লাইনটাও কেটে গেছে। শিবারাজা একটু ধমকের সুরে বলে ওঠে, হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছ, যাও আগে ঘুমিয়ে পড়ো। এত রাতে নাকি কেউ ফোন করবে? না না, তুমি এক্ষুনি তিতিলকে খোঁজার ব্যবস্থা করো। আমি কিচ্ছু জানি না। একটা বাচ্চা মেয়েকে তুমি সামলাতে পারো না? মাত্র এক বেলার জন্য তোমার কাছে রেখে বাপের বাড়ি গেছিলাম, আর তুমি তাকে হারিয়ে ফেললে। সত্যি করে বলো আমার মেয়ের কি হয়েছে? এরই মধ্যে ছোট্ট কীর্তির ঘুম ভেঙে যায়। সে ঘুম জড়ানো চোখে দরজার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। মা, দেখো দিদি এসেছে। নিবেদা চকিতে ঘুরে দরজার দিকে তাকায়। না, সেখানে কেউ নেই। শূন্য চৌকাঠটা অন্ধকারে খাঁ খাঁ করছে। সে বুকের মধ্যে একটা চাপা যন্ত্রণা অনুভব করে। তার একমাত্র মেয়ে তিতিল 4 বছর আগে হারিয়ে গেছে। 3 বছরের ছোট্ট বাচ্চাটাকে সে কত পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। তার মাতৃত্বের অব্যক্ত যন্ত্রণা থেকেই অস্ফুটে বলে ওঠে, কোথায় তিতিল? কীর্তির মুখের হাসি আরও প্রসারিত হয়। তার ঘাড় এবার ঘরের অন্যদিকে ঘুরে গেছে। ওই তো দিদি। নিবেদা কিছুটা অবিশ্বাসী গলায় বলে ওঠে, তুই দেখতে পাচ্ছিস আমার মেয়েটা কি করছে? কীর্তি যতটা সম্ভব মাথাটা ডান দিকে কাত করে দেয়। হ্যাঁ, রোজ যেমন দিদির সাথে খেলা করি, কথা বলি, সেই রকম এখনো তো দেখতে পাচ্ছি। ওই তো জলের কুজোটার কাছে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে। শিবারাজা অজানা কিছুর একটা আশঙ্কায় নিজের অজান্তেই ঢোক গেলে ঠিক সেই সময় ফোনটা আবার বেজে ওঠে। আবার সেই হলদে আলোটা জ্বলতে শুরু করেছে। সেই কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে।
হ্যালো হ্যালো বাবা, বাবা আমি তিতিল বলছি। বাবা, তুমি আমাকে এই অন্ধকার জায়গায় রেখে চলে গেলে। শিবারাজার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এই কণ্ঠ তার চেনা। এ স্বপ্ন নয়, ভুল হওয়ার কথাই নয়, কোথাও ভুল নেই। কীর্তি ততক্ষণে ঘরের মধ্যে অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করেছে। সে বিছানার দিকে তাকিয়ে বলে, মা, দিদি বলছে ও বাবাকে নিতে এসেছে। শিবারাজা আতঙ্কে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে যেন সিঁধিয়ে যায়। গায়ের উপরে চাদরটা টেনে নেয়। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যেন পক্ষী কোটর থেকে বেরিয়ে আসবে। নিভেদা হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। কি করেছো তুমি আমার মেয়ের সাথে? গরিবের সংসারে মেয়ের কত জ্বালা। জন্মের আগেই বলেছিলাম ওই পাপ না রাখতে, আর তুমি রাখলে। এখন তারই ফল ভোগ করতে হচ্ছে। মানে মানে তিতিল কোথায়? তুমি সত্যি করে বলো, তিতিল কোথায়? নিভেদার ঝাঁকুনিতে শিবারাজার দম বন্ধ হয়ে আসে। তার দুর্বল শরীর এত আতঙ্ক নেওয়ার অবস্থাতেই নেই। কোনো মতে শ্বাস নিয়ে খাবি খেতে খেতে সে উত্তর দেয়, আমায় ক্ষমা করে দিও। আমি ওকে মেরে বাড়ির পিছনের জমিতে পুঁতে দিয়েছি। ওর খরচ চালানো আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে বড় হলে বিয়ে থা। আমাদের অত টাকা কোথায়? আমাদের মতো গরিবের ঘরে মেয়ে থাকাটাই তো অভিশাপ। নিভেদা পাগলের মতো হয়ে ওঠে। সে শিবারাজার গলা দু হাতের মধ্যে শক্ত করে চেপে ধরে। তুই আমার মেয়েকে মেরে ফেললি? তোকে বিশ্বাস করে আমি মেয়েকে রেখে গেছিলাম, আর তুই কিনা আমার মেয়েকে। শিবারাজা তার শীর্ণ দু হাত তুলে নিভেদাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিভেদার হাতে যেন তখন অসুরের বল। একটা লৌহ মুষ্টির মতো সে নিজের হাতের আঙুল আরও শিবারাজার গলায় চেপে বসাতে থাকে। একটা সময় শিবারাজার জিভ বাইরে বেরিয়ে আসার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে স্থির হয়ে যায়। নিভেদা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে বসে থাকে। সে শূন্য দৃষ্টিতে শিবারাজার দিকে তাকিয়ে আছে। এখন শিবারাজাকে অনেকটাই সেই গরুগুলোর মতো দেখতে লাগছে। সেই বেরিয়ে থাকা জিভ, উল্টে যাওয়া চোখ, আর ধীরে ধীরে নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে গাঢ় কালচে রক্ত। কীর্তি এগিয়ে এসে মায়ের হাত ধরে টানে। মা, মা, বাইরে চলো, দিদি ডাকছে। নিভেদা মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়িয়ে ছেলেকে অনুসরণ করে। ঘরের মধ্যে যতটা অন্ধকার ছিল, বাইরেটা ততটা নয়। কৃষ্ণপক্ষের মরা চাঁদের আলোয় বাইরেটা কেমন গা ছমছমে। তার মধ্যেই নিভেদা যেন এবার হালকা একটা অবয়ব দেখতে পায়। কীর্তির হাত ধরে যেন ছায়াটা সামনের দিকে এগিয়ে কুয়োর দিকে চলেছে। চাঁদের আলো যেন ছায়াটার গায়ে পড়ে পিছলে গিয়ে একটা নীলচে প্রতিফলন সৃষ্টি করেছে। ছায়াটা এবার পেছন ঘুরে তাকাতেই নিভেদার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। অবিকল তার মেয়ের মুখ। না, কোনো ভুল নেই। গত 4 বছরে পাগলের মতো এই মুখটাই খুঁজে পেতে চেয়েছে সে। তিতিল তার মিহি স্বরে বলে ওঠে, মা, মা, তুমি আমার সাথে যাবে? নিভেদার মাথা আর কাজ করছে না। তার যেন নিজের ওপরে আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে ছলো ছলো চোখে বলে ওঠে, আমাকে ছেড়ে তোর খুব কষ্ট হয় না রে?
তিতিলের স্বচ্ছ অবয়ব চোখ মুছে নেয়। চল, আমি তোর সাথেই যাব। আমার আর কে আছে এখানে? কুয়োর মধ্যে থেকে একটা স্বচ্ছ নীলাভ অবয়বের বাচ্চা হামাগুড়ি দিয়ে ওপরে উঠে আসে। সে হাসি মুখে সবার চারপাশে হামাগুড়ি দিতে থাকে। তিতিলের পাশে এসে সে তিতিলের ফ্রক ধরে টানে। তিতিল কোলে তুলে নেয় তাকে। নিভেদা অবাক হয়ে দেখে বাচ্চাটা যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কে রে? এটা সঞ্জীব কাকুর মেয়ে। নিভেদা সবে বলতে যাচ্ছিল ওর তো কোনো মেয়ে, কিন্তু তার আগে কথাটা তার গলার কাছে আটকে যায়। সে নিজেই বুঝতে পারে গর্ভস্থ কন্যা ভ্রূণটির ঠিক কি হয়েছিল। নিজের মনেই সে বলে ওঠে, আর কে কে আছে রে এখানে? তিতিলের মুখে হাসি ফোটে। নিচে আরো অনেকে আছে, তুমি যাবে আমার সাথে? তিতিল মায়ের হাত ধরে টানতে টানতে কুয়োর দিকে নিয়ে যায়। নিভেদা কীর্তিকে কোলে তুলে নেয়। তারপর ধীরে ধীরে কুয়োর পাঁচিলটার উপরে উঠে এসে দাঁড়ায়। চাঁদের আলো মেঘে ঢেকে ম্লান হয়ে গেছে। নিভেদা দেখল কুয়োর দেওয়াল বেয়ে তার মেয়ে নিচে নেমে যাচ্ছে। সেও আস্তে আস্তে নিচের দিকে পা বাড়ায়। দূর থেকে জলের মধ্যে শুধু একটা ঝপাস করে কিছু পড়ার শব্দ এসেছিল। তারপর সব শান্ত হয়ে যায়। পরের দিন সকালে জানা যায় গ্রামের যেসব বাড়িতে কোনো কন্যা সন্তান নেই সেই সব বাড়ির একজন করে পুরুষ সদস্য মারা গেছে। যদিও গ্রামের লোকেরা কারণটা এখনো জানে না। শুধু গ্রামের বটগাছটা মাঝখান থেকে চিরে দুভাগে দুদিকে উপড়ে পড়েছে, আর তা থেকে ঘন কালো থকথকে রক্তের মতো দুর্গন্ধময় কিসব যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর মন্দিরের মা যেন আরও একটু বাঁদিকে তার মুখ ঘুরিয়ে নিয়েছেন। যেখানে মা নিজেই কুপিতা হয়ে সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেখানে তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা যতটা পারো শেয়ার করতে থাকো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। যদি আমাদের উপস্থাপনা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, আজকের গল্পের কাহিনীকার কৌশিক রায়ের নতুন থ্রিলার উপন্যাস হন্ডুরাসে হাহাকার শীঘ্রই মুক্তি পেতে চলেছে। বইটার প্রি বুকিং লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।